ডে 1 থেকে 5 পর্যন্ত শেয়ার করার পর আজকে আমাদের ডে 6, খুব ইম্পর্টেন্ট একটা ডে। আমাদের হোটেলের জানলা থেকে হিমালয়ের এরকম ভিউ দেখা যাচ্ছে। চলো এবার বাইরে গিয়ে দেখা যাক। কাল রাতে স্নোফল হচ্ছিল, এখনো টেম্পারেচার মাইনাসেই আছে, খুব ঠান্ডা আছে বাইরে। এখানে এসে কিন্তু খুব লাক্সারিয়াস রুম এক্সপেক্ট করতে পারবে না, তবে আমাদের রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সঙ্গে আরেকটাও কথা বলবো, আমরা একটু জলের সমস্যায় পড়েছিলাম। আমাদের ওয়াশরুমে জল আসছিল না, পাশের রুমের ওয়াশরুম থেকে আমাদের জল নিয়ে আসতে হয়েছিল। তেমন আমাদের রুমে রুম হিটার ছিল, প্রচুর চার্জিং পয়েন্ট ছিল, আর ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার ছিল। আর রুমের বাইরের এই ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের ভিউটা জাস্ট দেখো। আমি যেহেতু আগেই বলেছি একদম লাইভ কেদারনাথ ধাম দেখাচ্ছি, তাই ভিডিওটা একটু লং হতে চলেছে, শর্ট ভিডিও কিন্তু হবে না। এবার আরো একটা কথা, কেদারনাথের এই শান্ত পরিবেশ, চারদিকে বরফে ঢাকা পাহাড় আর বাবার মন্দির যদি খুব ভালো করে দেখতে হয় তাহলে কি ভিডিও শর্টে দেখানো সম্ভব? বারান্দা থেকে সোজা সামনে দেখা যাচ্ছে ওই ওং লেখাটা, এখানেই আমরা রাতে ছিলাম। এত কাছ থেকে বরফে ঢাকা এই পাহাড় আর সামনের ওং লেখাটা দেখতে অসাধারণ লাগছে। চারপাশের পরিবেশটাই একদম আলাদা। এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখলেই ভালোভাবে বোঝা যাবে কেন মানুষ এত কষ্ট করে ছুটে আসে এই কেদারনাথ ধামে। তবে এই কেদারনাথের মন্দির কিন্তু সারা বছর খোলা থাকে না। প্রতি বছর বৈশাখ মাসে ঠিক অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির খোলে, কার্তিক মাসের ভাইফোঁটার দিন এই মন্দির বন্ধ হয়ে যায়। আর যখন বন্ধ হয় তখন শীতকালীন কেদারনাথের পুজো হয় উখি মঠের ওঙ্কারেশ্বর মন্দিরে। কেদারনাথের আবহাওয়া কিন্তু খুব দ্রুত বদলায়। এই পাহাড়ে কড়া রোদ, আবার পরক্ষণেই বৃষ্টি বা তুষারপাত, তাই রেনকোট আর পর্যাপ্ত পরিমাণে গরম পোশাক রাখা কিন্তু বাধ্যতামূলক। মন্দিরের রাস্তার ভিউটা জাস্ট দেখো। কেদারনাথ সি লেভেল থেকে 11,755 ফিট মতো উঁচুতে আছে। আর পেছনে যে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখানে আছে কেদারনাথ পর্বত, যেটার উচ্চতা 22,770 ফিট মতো, আর খরচকুণ্ড পর্বত। অসাধারণ লাগছে। আমরা আছি পঞ্চকেদারের বিখ্যাত কেদারনাথ মন্দিরের সামনে। এখানে গর্ভগৃহে থাকা শিবলিঙ্গটা সাধারণ আকারের নয়, এটা দেখতে ষাঁড়ের পিঠের মতো। কালকে এগুলো কিছুই দেখা যাচ্ছিল না। কালকে রাত্রেও আমরা এখানে এসেছিলাম, কিন্তু এত সুন্দর পাহাড়ের ভিউ, এরকম দৃশ্য দেখবো বলে ভাবতেই পারি। এপাশে ঘোরো একবার। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ সবচেয়ে আলাদা। তার কারণ কাশী বিশ্বনাথ, মহাকালেশ্বর, সোমনাথ এগুলো গাড়ি করে বা ট্রেনে করে মন্দিরের দোরগোড়া পর্যন্ত পৌঁছানো যায়, কিন্তু কেদারনাথটা একটু অন্যরকম। এখানে পৌঁছাতে গেলে 16 থেকে 22 কিলোমিটার মতো ট্রেকিং করতে হয়। তার সঙ্গে কেদারনাথ পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জ্যোতির্লিঙ্গ। এই যে মন্দিরের ডান সাইডে এই জায়গাটা, এখানে অনেক পুরোহিত বা পান্ডা পাওয়া যাবে যারা ভিআইপি লাইনের ব্যবস্থা করে দেবে। আমাদের পার হেড 2000 টাকা করে লেগেছিল। কোনো আলাদা করে টিকিট বা এন্ট্রি করার কোনো পেপার দেওয়া হয়নি। মন্দিরের ডান সাইডে ওই ব্লু কালারের যে ব্যারিকেড করা লাইনগুলো দেখা যাচ্ছে ওগুলো ভিআইপি লাইন। ভিআইপি লাইনে আমাদের মোটামুটি 10-15 মিনিট মতো লেগেছিল। আগে দর্শন করেছিলাম আমরা, তারপরেই ওনাকে টাকা দেওয়া হয়েছিল। এই ভিডিওটা আমি যখন রুম থেকে বেরোচ্ছিলাম তখন নিয়েছিলাম, যাতে কেদারনাথে ভিআইপি দর্শনটা বন্ধ হয় তার জন্য কিছু লোক এরকম ভাবে যায়। তোমাদের কি মনে হয় ভিআইপি দর্শন থাকা ভালো না না থাকা ভালো? এরপরে আমরা চলে এসেছিলাম ম্যাগি পয়েন্টে। দোকানের ফটোটা আমার নেওয়া হয়নি। এটা দুটোর দাম 160 টাকা। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে তো জলের দাম বেশি। 1 লিটার জলের দাম 90 টাকা বা 100 টাকা। বিসলেরি হলে 100 রুপিস, আর কিনলে হলে 90 রুপিস। এখানে পুরোহিতদের সঙ্গে কথা বলে যদি রাত 9:30টার পরে ভিআইপি দর্শনের ব্যবস্থা করো তাহলে কিন্তু অনেক বেশি সময় ধরে পুজো আর্চার কাজকর্ম করতে পারো। বেলার দিকে দর্শন করার বা স্পর্শ দর্শন করার আমাদের যে তাড়াহুড়োটা করতে হয়েছিল, রাতে কিন্তু সেই সম্ভাবনাটা অনেক কম থাকে। এবার মন্দির কখন কি খোলা থাকে সেই ব্যাপারে বলা যাক। ভোর 5টা থেকে বিকেল 3টে পর্যন্ত স্পর্শ দর্শন করা যাবে। এগুলো কিন্তু আমি নর্মাল লাইনের কথা বলছি, ভিআইপি লাইনের কথা নয়। এবার বেলা 12টা থেকে 12:30 পর্যন্ত এই সময়টা মন্দির বন্ধ থাকে। সবাই বলে ভোগ নিবেদন হয়। বিকাল 5টার পর থেকে স্পর্শ দর্শন হয় না। এবার আসা যাক কেদারনাথের মন্দিরের পেছনে থাকা এই অমৃত কুণ্ডতে। এখানে লোকের কাছ থেকে শুনেছিলাম সমুদ্র মন্থনের সময় যে অমৃতের কলসটা উঠেছিল সেই অমৃতের কিছু ফোঁটা নাকি হিমালয়ের এই পবিত্র স্থানে পড়েছিল, সেই কারণেই এটাকে বলা হয় অমৃত কুণ্ড। আবার মন্দিরের পুরোহিতটা বলছিল কেদারনাথ মন্দিরে মহাদেবের যে অভিষেক করা হয় বা পুজো করা হয়, মানে শিবলিঙ্গে যে জল চড়ানো হয় সেই জল নাকি এখানে আসে, সেজন্য এই জল খুবই পবিত্র। এই জলটা নিয়ে আসে ওখান থেকে বাড়িতে, আমরাও নিয়ে এসেছি। আর এটা নিতে কিন্তু পার্টিকুলার কোনো চার্জ লাগে না। এবার আসা
আসা যাক ইম্পর্টেন্ট একটা জিনিস, কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাথরটা, এটা কোনো সাধারণ শিলা নয়, এটা ভীমশিলা। ঘটনাটা 2013 সালের সেই অভিশপ্ত রাতে, যখন হিমালয় থেকে নেমে এসেছিল সেই মেঘভাঙা বৃষ্টি আর ভয়ঙ্কর তুষারধস। চোরাবাড়ি তাল ফেটে গিয়ে পাহাড়ি ঢালের সাথে ধেয়ে আসছিল হাজার হাজার টন কাদা পাথর, ধ্বংসের তাণ্ডব। কেদারনাথের পুরো উপত্যকা নিমেষে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল হাজার হাজার বছরের এই প্রাচীন পবিত্র মন্দির হয়তো আর রক্ষা পাবে না। ঠিক তখনই অবিশ্বাস্য আর অলৌকিকভাবে এই পাথরটা গড়িয়ে এসে ঠিক কেদারনাথ মন্দিরের 30 ফুট পেছনে এসেই দাঁড়িয়ে যায়। আর যে স্রোত বয়ে আসছিল তাই শিলাতে ধাক্কা লেগে দুভাগে ভাগ হয়ে মন্দিরের দুপাশ দিয়ে চলে যায়। মন্দিরের কিন্তু আর কোনো ক্ষতি হয়নি, আর মন্দিরের মধ্যে যারা ছিল তাদেরও কোনো ক্ষতি হয়নি, তারা সুরক্ষিত ছিল। মন্দির চত্বরে আমাদের কিন্তু নেটওয়ার্কের কোনো সমস্যা হয়নি। আমাদের কাছে জিও, এয়ারটেল আর ভোদাফোন সিম ছিল, ইন্টারনেটও ভালোই কাজ করছিল, ভিডিও কলে সবাইকে ভালোভাবেই দেখানো গেছিল, তো বলা যায় নেটওয়ার্ক খুবই ভালো কাজ করছিল। দেখো মেন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, 12টার সময় কিন্তু কিছুক্ষণের জন্যই মন্দিরের দরজা বন্ধ হয়। এই কেদারনাথের পেছন দিকে এই জায়গাটা পাথরে কি সব খোদাই করা। কেদারনাথ মন্দিরের পেছনের দিকে এলে দেখা যাবে এরকম বিশাল বিশাল পাথরের গায়ে খোদাই করা প্রাচীন দেবদেবীর চিত্র। বহু শতাব্দী আগে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই কিভাবে এত বিশাল পাথরের উপর শিল্পকর্ম করা হয়েছিল তা ভাবলে কিন্তু একটু অবাক লাগে। মন্দিরের পেছনেই পাথরগুলোতে খোদাই করা হয়েছে ঈশানেশ্বর শিব, নানা পৌরাণিক চিত্র। আর ওইখানে ওরা বাসুকি তাল ট্র্যাক করছে। এখানে এই যে কোথায় গেল রে, এইখানে বাসুকি তাল ট্র্যাক করছে। উচ্চতা বেশি আর অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য এরকম অবস্থা কিন্তু হবে, একটুতেই হাঁপিয়ে যাচ্ছিলাম। কর্পূর ছিল সঙ্গে, তাই কোনো অসুবিধা হয়নি। ওখান দিয়ে ওরা বাসুকি তাল ট্রেক করছে। আমরা মন্দিরের পেছনের দিকে হাঁটছি আদিগুরু শঙ্করাচার্যের সমাধির দিকে। যেতে যেতে বাসুকি তাল ট্রেকিং সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া যাক। বাসুকি তাল কেদারনাথ থেকে 8 কিলোমিটার দূরেই আছে। এটা 14,200 ফিট মতো উচ্চতায়। এখানে নাকি বাসুকি নাগের বাসস্থান। এখানেই আবার ভগবান বিষ্ণু নাকি স্নান করেছিলেন। এখানকার জল নীল। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এখানে নাকি পাওয়া যায় ব্রহ্মকমল। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এটা তো একটা ড্রিম ট্রেক। এবারে মনে হতেই পারে কেদারনাথ 22 কিলোমিটার, সেখানে কেদারনাথ থেকে আর মাত্র 8 কিলোমিটারই। কিন্তু মাথায় রাখতে হবে এটা কোনো সাধারণ হাঁটার পথ নয়, এখানে কোনো রাস্তাও নেই সেভাবে, শুধু খাড়া পাহাড় আর বড় বড় বোল্ডার, তার মাঝখান দিয়েই এগোতে হবে। সব থেকে বিপজ্জনক হলো এখানের আবহাওয়া, যখন তখন কুয়াশা নেমে আসে, পুরো রাস্তা ঢেকে যায়, তাই স্থানীয় গাইড না থাকলে রাস্তা হারিয়ে ফেলার চান্স কিন্তু 100%, যেটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তার সঙ্গে এই রুটে ধস নামার ঝুঁকি কিন্তু থাকে, যা একজন স্থানীয় গাইডই আগে থেকে বুঝতে পারে। তাই ভুলেও গাইড ছাড়া এখানে একা বা বন্ধুদের সঙ্গে ট্রেকিং করবে না। এখানে আশেপাশে যে খাবার দোকানগুলো আছে সেখানে কিন্তু বাসুকিতাল যাওয়ার জন্য গাইড পাওয়া যায়। এই রাস্তায় কিন্তু কোনো স্টল বা খাওয়ার দোকান নেই। আমরা ঢুকছি আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থানে। কেদারনাথ মন্দিরের ইতিহাসকে মোটামুটি 4টে ভাগে ভাগ করা যায়। মহাভারতের যুগে পাণ্ডবরা প্রথম এখানে শিব পুজো স্টার্ট করেন। এরপর বহু বছর পর 8ম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরকে ধাম হিসাবে প্রতিষ্ঠা করেন আর বিশাল পাথরের এই মন্দির তৈরি করেন। কিন্তু 13শ শতাব্দীতে এক বরফের যুগে এই পুরো মন্দির বরফের তলায় তলিয়ে যায়। দীর্ঘ 400 বছর বরফের নিচে চাপা পড়ে থাকে এই মন্দির। সপ্তদশ শতাব্দীতে বরফ গললে আদিগুরু শঙ্করাচার্যের তৈরি সেই পবিত্র কেদারনাথ মন্দির আবার আগের মতোই অলৌকিকভাবে যেন আত্মপ্রকাশ করে। সমাধিস্থলের দেওয়ালে লেখা এই মন্ত্রগুলোকে ফ্রেমে রেখে একটা রিল হয়ে যাক। कर्पूर गौरम करुणावतारम संसार सारम। কেদারনাথে এলে এই রিলটা অবশ্যই বানিও। এই গানের মন্ত্রগুলোই লেখা আছে এই দেওয়ালে। 2013 সালের বন্যায় এই সমাধিস্থল ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীকালে 2021 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে নতুনভাবে পুনর্নির্মাণ করেন। এই সেই আদিগুরু শঙ্করাচার্যের 12 ফিটের মূর্তি। भगवन्तो पुनः पुनः ध्यानमूलं गुरुर्मूर्तिः पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुर्वाक्यं
ভক্তি গুণম গুরুদেবা ব্রহ্মানন্দম পরমসুখদম। এটা আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। এটা আছে কেদারনাথ মন্দিরের পেছনের দিকে, যার রাস্তা আমি দেখিয়ে দিয়েছি। কেদারনাথে দিনের আবহাওয়া ভালো থাকলেও সূর্য ডুবলেই ভীষণভাবে ঠান্ডা পড়ে যায়। সেই কারণে ভালো থার্মাল জ্যাকেট, গ্লাভস, টুপি অবশ্যই সঙ্গে রাখবে। তার সঙ্গে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, রেনকোট আর ওয়াটারপ্রুফ ট্রেকিং শু, ছাতা সঙ্গে রাখলে খুব ভালো হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেহেতু এখানে উচ্চতা অনেক বেশি, অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাই কর্পূর সঙ্গে রাখবে, প্যারাসিটামল, পেনকিলার ইত্যাদি ওষুধপত্র সঙ্গে রাখবে। কেদারনাথের নেটওয়ার্ক মাঝে মাঝে কাজ করে না, আমাদের খুব সমস্যা হয়নি, আমরা ভিডিও কলেও ভালোভাবে সবাইকে দেখিয়েছিলাম। তাও এখানে বলবো পেটিএম বা গুগল পে আমরা কিন্তু ইউজ করিনি, আমরা সব জায়গাতে ক্যাশ ইউজ করেছিলাম। আর এখানে এলে অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসবে। আমরা যে হোটেলে ছিলাম সেখানে কারেন্ট তো কখনো অফ হয়নি, তাও আমরা সেফটি পারপাস পাওয়ার ব্যাংক নিয়ে এসেছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে ভীমশিলার সামনেটা আমরা খালি পেয়েছিলাম, তাই ফটোটা খুব ভালো করে তোলা গেছিল। কেদারনাথ এলে মে জুন মাস অথবা সেপ্টেম্বর অক্টোবর মাসটাই আগে প্রেফার করব। মানে বর্ষাকাল মানে জুলাই আগস্ট মাসটা কিন্তু ল্যান্ডস্লাইডের একটু রিস্ক থাকে, সেই কারণে এই টাইমটা প্রেফার করব না। বর্ষাকালে কিন্তু কেদারনাথে লোক কম থাকে, খরচ কম হয়, অনেক তাড়াতাড়ি দর্শনও হয়ে যায়, কিন্তু তাও রিস্ক আছে, খুবই রিস্ক আছে, তাই বর্ষাকালটা অ্যাভয়েড করলেই ভালো হয়। চারপাশের ওয়েদার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আবহাওয়া খারাপ হচ্ছে, চারদিকটা মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে। সকালে যেরকম একটা ঝলমলে ওয়েদার ছিল, আমরা চারদিকে পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু আর দেখতে পাচ্ছি না, চারদিকটা মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে। এটা মোটামুটি দুপুর 12টার পর থেকে স্টার্ট হয়ে যায়, তাই চারদিকের ভিউ পেতে গেলে অবশ্যই সকাল সকাল উঠে আগে দেখে নেবে, কারণ ম্যাক্সিমাম ডেজে দুপুর 12টার পর থেকে এরকম অবস্থাই হয়ে যায়। কেদারনাথের পেছনে এলে একটা জিনিস চোখে পড়বে, পাথরের উপর পাথর দিয়ে ছোট ছোট ঘর বানানো। এখানের লোকেরা বলে কেদারনাথে এসে পাথরের উপর পাথর সাজিয়ে ভক্তরা যে ঘর বানায়, বাস্তবেও এই বাড়ির স্বপ্ন তারা নাকি পূরণ করতে পারে। দেখা যাক এবার কে কি রকম বাড়ি বানিয়েছে, কার কততলা বাড়ি দরকার। 3 তলা বাড়ি দরকার হলে পরপর 3টে পাথর সাজাতে হবে। এখানে অনেক ছোট বড় মাঝারি সব রকমের ঘরই বানানো আছে, কিন্তু এইটাকে দেখো, এটাকে দেখে অনেকটা আমার কেদারনাথ মন্দিরের স্ট্রাকচারই মনে হচ্ছে। ভীষণ সুন্দর ক্রিয়েটিভিটি। এরপরে আমরা যাব ভৈরবনাথ মন্দিরে। শীতে 6 মাস যখন কেদারনাথ মন্দির বন্ধ থাকে, তখন ভৈরবনাথজি এই পবিত্র ধামে রক্ষা করেন। কেদারনাথ মন্দির থেকে ডান দিক দিয়ে এর জন্য ট্রেকিং করা যায়। এখান থেকে কেদারনাথ মন্দিরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা কিন্তু বেশি দূর হাঁটতে হয় না, 500 মিটার মতো হাঁটলেই এই জায়গায় পৌঁছানো যায়। কেদারনাথে এলে অবশ্যই এই মন্দির দর্শন করবে। এটা বলা হয় যে ভৈরবনাথ মন্দির দর্শন না করলে নাকি কেদারনাথ মন্দির দর্শন করা অসম্পূর্ণ। বিকেল প্রায় 3টে বাজতে চললো, আমাদের ব্যাগ নেওয়া কমপ্লিট। যে হোটেলে ছিলাম সেখানে চাবি দেওয়াও হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে বেরোতে হবে, নিচে নামা স্টার্ট করতে হবে। কিন্তু এই কেদারনাথ ছাড়ার সময়টা সত্যি খুব ইমোশনাল লাগছে। এতটা সুন্দর জায়গা আসার পর এখান থেকে ফিরে যাওয়াটা খুবই কষ্টের, ভীষণ কষ্টের। জানি না আবার কবে আসবো, আদৌ আসতে পারবো কিনা, কিন্তু মেমোরিটা রয়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট মেমোরি। টাটা। আমরা ফিরবো গৌরীকুণ্ডের নাইট ট্রেকিং করে, তার ডিটেলস রাখছি পরের ভিডিওতে।